নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প অভিশপ্ত মরিস্কার। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অভিশপ্ত মরিস্কার। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাটির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু এই ভয়াবহ বিশ্বযুদ্ধের পিছনে কোন কারণটি সবথেকে বেশি মাত্রায় কাজ করেছিল তা আপনারা অনেকেই হয়তো জানেন না। যদি বলি, এই অভিশপ্ত মোটর গাড়িকে কেন্দ্র করেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। ভাবছেন পুরোটাই হয়তো লোকমুখে শোনা। তবে এই প্রসঙ্গে বলি, ইতিহাস প্রসিদ্ধ একটি মোটর গাড়ির অলৌকিক ভৌতিক কাহিনী বোধহয় সবাই জানেন না। তাই এই গাড়িটির দীর্ঘ জীবনের কত লীলাই না ঘটেছে, কত ঘটনার শোচনীয় পরিণতি, কত প্রমোদ ভ্রমণের মর্মান্তিক যবনিকাই এতে পড়েছে, তা বলে শেষ করা যায় না। ঘটনাটি ফ্রান্সের জন পলসন নামে এক জনৈক ফরাসি মোটর মিস্ত্রি বহু অর্থ ব্যয় করে লাল রঙের একটি মরিস গাড়ি তৈরি করেছিলেন। গাড়িটিকে বিশ্ব ইতিহাসে স্থান করে নেওয়ার মতন করেই বানানো হয়েছিল। গাড়িটির নির্মাতা এই আশায় নিজের ঘর বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছিলেন। তা যথাসর্বস্বই এতে নিয়োগ করা হয়েছিল। প্যারিসের রঙের ব্যবসায়ী এক অভিজাত ও ধনী গাড়িটি কিনবেন বলে কথা হয়েছিল। কিন্তু এমনটা শোনা যায়, গাড়ির কাজ যখন অন্তিম পর্যায়ে উপনীত হয়েছিল, তখন সেই ব্যবসায়ী ভদ্রলোক হঠাৎ শেয়ার বাজারে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেন। পলসনের তখন মাথায় হাত পড়ল। গাড়িটি এতটাই অধিক মূল্যের ছিল যে রাজরাজরা ব্যতীত কারোরই সেই গাড়ি কেনার ক্ষমতা ছিল না। ইউরোপের বিভিন্ন দেশের রাজাদের কাছে পলসন গাড়িটিকে কেনার জন্য অনুরোধ করে চিঠি পাঠালেন। অস্ট্রেলিয়ার আর্কডিউক ফার্ডিন্যান্ড প্যারি বেড়াতে এসে সচক্ষে গাড়িটি দেখেও গিয়েছিলেন। শোনা যায় তার নাকি গাড়িটি দেখে অত্যাধিক পছন্দ হয়ে যায়। তিনি প্যারিসে এসে টাকা পাঠিয়ে দিলেন। সেই সঙ্গে পাঠিয়ে দিলেন তার নিজের ড্রাইভারকেও গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এরপর ঘটনাটি সম্পূর্ণরূপে বদলে যায়। এমনটা লোকমুখে শোনা যায় যে জন পলসন গাড়িটির নির্মাতা হলেও সেই টাকা আর ভোগ করতে পারেননি। তার নিজের হাতে গড়া গাড়ি নাকি তাকে চাপা দিয়েছিল। প্রকৃতপক্ষে বিষয়টি ছিল কিছুটা এরকম। ডিউকের নিজের ড্রাইভার নতুন গাড়িটির কলকবজা তখনও ভালো করে আয়ত্তে করতে পারেনি। গাড়িটি ব্যাক করতে গিয়ে যত বিপত্তি ঘটেছিল। পলসন ঠিক গাড়িটির পিছনে দাঁড়িয়েছিলেন। গাড়িটি একেবারে পলসনের উপরে গিয়ে পড়ল, আর সেই আঘাতেই তিনি পরলোক গমন করলেন। ডিউক এরপর লাল মরিস গাড়ি রক্তে লাল হয়ে ভিয়েনার প্রবেশ করল। গাড়ির সঙ্গে সঙ্গে এক অলৌকিক অভিশাপ ও যেন অগোচরে অনুসরণ করল। 1914 সালের 28শে জুন সার্বিয়ার সেরাজেভ শহরে আর্থডিউক এই গাড়িটিতেই বেড়াতে বেরিয়ে সন্ত্রিক এক আততায়ীর হাতে নিহত হন। এর ফলস্বরূপ অস্ট্রিয়া সার্বিয়ার কাছে কৈফিয়ত চেয়ে পাঠালো। তারপরেই শুরু হলো 1914 থেকে 18 সালের
প্রথম বিশ্বযুদ্ধ। কথায় বলে অভিশাপ নাকি পিছু ছাড়ে না। সাধারণ একটি বিষয় হঠাৎ অসাধারণ কর্মকাণ্ডের রূপ ধারণ করেছিল। এই যুদ্ধে লক্ষ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সর্বনাশা মোটর গাড়িটিরই এর জন্য দায়ী ছিল। অভিশাপ বহন করে গাড়িটি এমন প্রচণ্ড এক লক্ষ্মীয় যুদ্ধের সূচনা করেছিল। ঘটনা যে এখানেই শেষ হয়েছিল এমনটা কিন্তু নয়। গভর্নরের গ্যারেজে গাড়িটি রেখে দেওয়া হয়েছিল। গাড়িটির ধারে কাছেও কেউ যেত না। হঠাৎ একদিন একদল কৌতূহলী ছেলে গাড়িটি দেখতে গিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। একসঙ্গে 30টি ছেলে বিস্ফোরণে তখনই প্রাণ হারায়। অপয়া গাড়িটি মনে মনে সেদিন বলেছিল, আমাকে বন্দি করে রাখলে কি হবে? আমার রক্তর তৃষ্ণা এখনো মেটেনি। এরপর যে ঘটনাটি ঘটে তা ছিল আরও ভয়ানক। অস্ট্রিয়ার বিজয়ী সামরিক শাসনকর্তা কিছুদিন বাদে প্যারিসে আসেন। তিনি ডিউকের বাড়িতে বসবাস করতে শুরু করেন। সেই বাড়িতে বাস করবার সময় গাড়িটা আবার ব্যবহার করতে শুরু করেছিলেন তিনি। তারও দুদৈব শুরু হয়। ভ্যালেরোর যুদ্ধে শোষণীয়ভাবে পরাস্ত হয়ে তিনি উন্মাদ হয়ে যান। অস্ট্রিয়ার পরবর্তী শাসক গাড়ি চড়ে সৈন্যবাহিনী দেখতে বেরোলেন। পথের মাঝে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে গাড়িটা পথভ্রষ্ট হয়ে দুজন পথিককে চাপা দিয়ে ড্যানিউব নদীর জলে গিয়ে পড়ল। ড্রাইভার ও সামরিক শাসক দুজনেই জলে ডুবে মারা গেলেন। সবথেকে বড় অদ্ভুত ব্যাপার ছিল এটাই যে গাড়িটির সাথে কোনো বিপর্যয় ঘটলেও গাড়িটিতে অবস্থানকারী মানুষেরই মারা যেত, কিন্তু গাড়িটি অক্ষতই থাকত। অভিশাপ এবার বুলগেরিয়ায় প্রবেশ করল। মন্ত্রীর গাড়ি সোফিয়া শহরে ঢোকার পথেই আর একটি চলতি গাড়ির সঙ্গে ধাক্কা খেল। মন্ত্রী আর তার ড্রাইভার তো মারা গেলেনই, তার পাশাপাশি অন্য গাড়িতে এক নব দম্পতি হানিমুনে বেরিয়েছিলেন, তারাও মাঝপথে খুন হলেন। গাড়িটি এবার মন্ত্রীর ভাইপো ডাক্তার ফার্ভেসের হাতে এলো। 7 দিনের মধ্যেই ডাক্তার মদ ভেবে এক তীব্র বিষ পান করে ইহলোক ত্যাগ করলেন। তার স্ত্রীকে সন্দেহক্রমে পুলিশ গ্রেফতার করল। বিনা দোষেই তাকে ফাঁসি হতে হলো। এরপর গাড়িটির মালিক হন একজন রোমান চিত্রশিল্পী। তিনি গাড়িটির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে গাড়ির ভিতরেই নাকি রাতের বেলায় শুয়ে থাকতেন। একদিন পথচলিত এক চোর তাকে সেখানেই খুন করে রেখে গেল। তারপর থেকে রাত্রে মাঝে মধ্যেই সেই রোমান লোকটির প্রেতাত্মাকে গাড়ির আশেপাশে ঘুরতে দেখা যেত। রোমান লোকটির সমস্ত সম্পত্তি তার পাওনাদাররা এক দালালের হাতে দিয়ে দিল। জাহাজ কোম্পানির একটি বিরাট কন্ট্রাক্ট তার হাতে আসার কথা ছিল। যেদিন চুক্তিপত্র স্বাক্ষর হবে সেদিনই মহানন্দে গাড়িটি চড়ে সপরিবারে তিনি গ্রামে বনভোজনে গেলেন। ফেরার পথে এমন এক জায়গায় তিনি আটকে পড়লেন যে চুক্তিতে তার স্বাক্ষর করা আর হয়ে উঠল না। এর ফলে সেই দালাল রাগের চোটে গাড়িটিকে সুইজারল্যান্ডের এক
ঘড়ির কারিগরকে বেচে দিলেন। সুইজারল্যান্ডের লোকটির ঘড়ির কাজে যথেষ্ট সুনাম ছিল। গাড়িটি কেনার পর থেকেই তার ঘড়ির ব্যবসায় মন্দা দেখা দিল। তার পরিবারের সকলের মিলে ওই গাড়িটি করে জুরিখ থেকে যেতে গিয়ে কুয়াশায় পথ হারিয়ে পাহাড় থেকে পড়ে মারা গেলেন। গাড়িটি খাদে পড়ে গেলেও পরে সেটিকে অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছিল। এরপর গাড়িটি কেনেন স্যার হার্সফ্রেন্ড নামের এক ইংরেজ ভদ্রলোক। অপয়া গাড়িটি এবার চ্যানেল পেরিয়ে ইংল্যান্ডে ঢুকতে থাকে। স্যার হার্সফ্রেন্ড গাড়িটি করে বিয়ে করতে চললেন। বিয়েতে কোনো বিঘ্ন ঘটল না, কিন্তু বিয়ে করে ফেরার পথে ঘটল দুর্ঘটনা। নববরবধূ সহ 4 জন বরযাত্রীকে নিয়ে গাড়িটি সোজা সমুদ্রের মধ্যে ডুবে গেল। পরের দিন 1927 সালের 15ই জুন এর খবরের কাগজে এই খবরটি প্রকাশিত হয়েছিল। রহস্যজনকভাবে যাত্রীসহ ডুবে গেল গাড়ি। খবরের কাগজের খবর প্রকাশিত হলো। গতকাল রাত্রিতে স্যার হার্সফ্রেন্ড অভিজাত পরিবারের সন্তান হয়েও প্যারিসের জন পলসন নামক এক জনৈক ফরাসি মোটর নির্মাতার একমাত্র সন্তানকে বিয়ে করে প্রচলিত রীতি লঙ্ঘন করতে সাহস করেছিলেন। অর্থাৎ জন পলসন এবং তার পরিবারের সাথে জড়িত সকলেই এই অভিশপ্ত গাড়িটির জন্য পরলোক গমন করতে হয়েছিল। এইভাবে এই অভিশপ্ত মরিস গাড়িটি শেষ পর্যন্ত তার নির্মাতার বংশকেও ধ্বংস করে দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। আপনারা শুনছিলেন অভিশপ্ত মরিস কার। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কাছেও যদি কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপনাদের নাম এবং চিত্র সহ আপলোড করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।